এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তা ঠিক বলেছিস রে। আমার ছেলেটা আসলে অনেক ভালো, সোনার টুকরো ছেলে আমার। কিন্তু এসব প্রশংসা ভুলেও সাহানের সামনে করিস না। তুমি কি যে বলো বড় মা, তোমার নাক উঁচু ছেলের সামনে আবার তারই প্রশংসা করব? কখনোই না। তুই আমার ছেলেকে দেখতে পারিস না কেন বলতো? তোমার ছেলেকে দেখে কোনো পছন্দ করার মতো গুণ পাইনি, তাই। হয়েছে হয়েছে, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার বাড়ছি। ঠিক আছে। অয়াচিকা ক্লান্ত শরীরে নিজ রুমের দিকে রওনা হলো। তানিয়া বেগম রান্নাঘরে খাবার আনতে গেলেন। অয়াচিকা গোসল করে এসে মাত্রই বিছানার উপর বসলো। মাথায় এখনও তোয়ালে পেঁচানো আছে, চোখ দপদপ করে জ্বলছে। বেশ কয়েকদিন যাবৎ ঘুমও তার চোখের রাস্তা ভুলেছে। চোখে যেন ঘুমের কোনো অস্তিত্ব নেই, মাথাও চিমচিম করছে। প্রচণ্ড গরমের কারণে এমন হচ্ছে। প্রচণ্ড গরম আর ঘুম না হওয়ার কারণে মাথা হ্যাঁ হয়ে গেছে একদম। অন্য সব ভাবনা সাইডে ফেলে সে ফোন হাতে নিয়ে দেখলো কেউ কল করেছে কিনা। তেমন কেউ তো নেই খোঁজ নেওয়ার মতো, কল করে বলবে এক্সাম কেমন হয়েছে। কেউ নেই, কেউ নেই। শূন্যতা আর শূন্যতা, চারিদিকে এত শূন্যতা আর হাহাকার কেন? আগে তো কারো মেসেজ বা কলের জন্য এতটা উৎসাহ নিয়ে অপেক্ষা করেনি। তবে এখন কেন একজনের কল আর মেসেজের অপেক্ষায় প্রহর গুনতে হয়? তবুও তো প্রহর ফুরায় না, অপেক্ষার প্রহর এত দীর্ঘ হয় কেন? শ্যাম মানবের কি তার কথা মনে পড়ছে না? হয়তো মনে পড়েনি, তাই তো কল বা মেসেজ না দিয়ে উল্টো ফোন বন্ধ করে রেখে দিয়েছে। অয়ত্রিকা উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চুল থেকে তোয়ালে খুলে ভেজা চুলগুলো সুন্দরভাবে আঁচড়াতে লাগলো। বেশ কয়েকদিন চুলের যত্ন না নেওয়ায় অগোছালো হয়ে গেছে। অনেকটা সময় নিয়ে আঁচড়ে চুলের একপাশে সিথি করে ক্লিপ দিয়ে আটকে নিল। মুখে স্নো দিয়ে আয়নায় নিজের মুখের দিকে আনমনে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে, মুখও কেমন মলিন শুষ্ক হয়ে গেছে। গুটি কয়েক ব্রণ ফর্সা মুখে স্থান পেয়েছে। নিজের চেহারার বিহাল অবস্থা দেখে নিজেই হেসে উঠল অরিত্রিকা। হাসিতে নেই কোনো মাধুর্য, নেই প্রাণ, আছে শুধু বৃতৃষ্ণা, অসম কষ্ট আর বিরহ। আজ প্রায় 15 দিন পর অরিত্রিকা নিজের একটু যত্ন করেছে। আজ কেন যেন ইচ্ছে হলো পরিপাটি অবস্থায় নিজেকে দেখতে। কিরে, তোকে না বললাম নিচে যেতে, এখানেই দাঁড়িয়েছিস? তানিয়া বেগম খাবারের প্লেট হাতে নিয়ে অরিত্রিকার রুমে প্রবেশ করে বললেন। অরিত্রিকার মনে ছিল না তানিয়া বেগম তাকে খেতে ডেকেছিল। সে তানিয়া বেগমের পাশে দাঁড়িয়ে জিভ কেটে বলল, দেখেছ তো, আবারও ভুলে গেছি। এই মনের কি যে হয়েছে বুঝতে পারছি না, সব মন থেকে হারিয়ে যাচ্ছে। তানিয়া বেগম চিন্তিত হয়ে বললেন, তোর কি হয়েছে বলতো? কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছিস? শরীর শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো খাবারও খাচ্ছিস না, আবার দেখেও মনে হচ্ছে ঘুমও ভালোভাবে হয় না। কোনো সমস্যা থাকলে বল, কোনো কিছু চেপে রাখতে নেই মা। অরিত্রিকার ইচ্ছে করছে সব বলে দিতে, কিন্তু কিভাবে বলবে সে যদি সবাই তাকে সত্যিটা জেনে ভুল বোঝে। অরিত্রিকা মিথ্যে বলল, এই কয়েকদিন রাত জেগে পড়াশোনা করেছি, তাই হয়তো এমন লাগছে। দেখবে এখন তো পড়াশোনা নেই, ঠিক হয়ে যাবে। বুঝলাম, বিছানায় বস, আমি তোকে আজ খাইয়ে দিচ্ছি। এই কয়েকদিনে শরীরের অবস্থা কি করেছিস? শুকিয়ে কাঠ হয়ে গেছিস। অরিত্রিকা বিছানায় লক্ষ্মীমন্ত মেয়ের মতো বসে পড়ল। তানিয়া বেগম বসে নিজ হাতে অরিত্রিকাকে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন। তুই তো তাও ছোট আছিস এখনো, আর আমার বড় ছেলে হয়েছে একজন, কত বড় হয়েছে, তবুও তার জন্য চিন্তা করতে করতে প্রেশার হাই করে ফেলি। বাড়ি থেকে বেরিয়েছে কত দিন হয়ে গেল, একবারও কল করার ওর সময় হয়নি। আবিরকে কল দিতে ওই বদমাইশটার খবর পাওয়া যায়। বড় মা, তোমার ছেলে বড্ড পচা হয়ে গেছে। ঢাকায় গিয়েছো, আমায় একবারও জানায়নি, ফোনও বন্ধ করে রেখেছে। এত কষ্ট কেন দেয় বলো তো? আমি কি এত টেনশন নিয়ে থাকতে পারি? কত কষ্ট করে অ্যাডমিশনের পড়া পড়েছি, বিনিদ্র রাত পার করেছি, সেই খবর কি তোমার ওই পাষাণ্ড জানে? অরিত্রিকা মনে মনে অভিযোগের ঝুলি মেলে বসেছে। এবার মানুষটা সুস্থভাবে ফিরে আসুক, কথা বলবে না সে, সামনেও যাবে না।
ঢাকায় 5 স্টার হোটেলের একটা কক্ষে জানলা বরাবর দাঁড়িয়ে আছে নিশাদ, হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। গভীর ভাবনার মাঝে মাঝে দুই এক চুমুক খেয়ে গলা ভিজিয়ে নিচ্ছে সে। কালো কোট প্যান্টের আবরণে নিজেকে জড়িয়েছে। ফর্মাল গেট আপে আজ সুদর্শন লাগছে বটে। দৃষ্টি তার যানবাহনে পরিপূর্ণ রাস্তার দিকে, মুখ গম্ভীর। মনের মতো এঁকে চলেছে নীল নকশা সারহানকে শেষ করার। নিশাত, এত টেনশন করো না তো, দেখবে তোমার মামা নমিনেশন পেয়ে যাবে। সুমধু মেয়েলি কণ্ঠস্বর পুরো রুম জুড়ে প্রতিধ্বনিত হলো। কণ্ঠস্বরে যেন মায়া জড়ানো, তবুও নিশাদের সেদিকে কোনো ইন্টারেস্ট নেই। মেয়েলি স্বরের সাথে কথা বলে আগ্রহ দেখানোরও কোনো ইচ্ছে জাগলো না নিশাদের। মিহি নিশাদের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য না করতে পেরে মনে মনে কষ্ট পেল। আহত দৃষ্টিতে নিশাদের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। নিষেধ হাতে থাকা ড্রিঙ্কস শেষ করে মিহির দিকে তাকিয়ে কণ্ঠ শক্ত করে বলল, তোমায় যে কাজটা বুঝিয়ে দিয়েছি করতে পারবে তো? মিহি নিজের খারাপ লাগা আড়াল করে বলল, কাজটা একটু বেশি রিস্ক হয়ে যাবে। যদি ধরা পড়ি তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর সারহান যদি একবার বুঝতে পারে এর পিছনে তুমি আছো, ভাবতে পারছো কি হবে? তোমায় বেশি ভাবতে হবে না, কাজটা করে দাও, তারপর আরও টাকা পেয়ে যাবে। হ্যাঁ নাও, কাজ হয়ে গেছে। সারহান আর ওই এমপি এবার নমিনেশন পাবে না। নিশাদ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, গুড গার্ল, এর জন্য তোমাকে আমায় এত ভালো লাগে। মিহিও হাস্যরত অবস্থায় বলল, শুধু তোমার কাজ করে দেই বলে ভালো লাগে আমায়। ভালোবেসে দেখো, ঠকবে না। সারা জীবন তোমায় ভালোবেসে যাব। নিশাদ হাসি থামিয়ে বলল, সিরিয়াস কাজের মধ্যে ফোন করো না, এখন আমি ফোন করার মুডে নেই। মিহি চেয়ার টেনে আরাম করে বসে বলল, মরিচিকার পেছনে ছোট নেন নিশাত। আমার মন বলছে তুমি তাকে পাবে না, কিন্তু তুমি যে দিকে হাত বাড়িয়েছ তা তোমার জন্য খুবই খারাপ কিছু বয়ে আনবে, দেখবে। আমি অরিত্রিকাকে যে কোনো মূল্যে চাই। আমার পাখি এখন অন্যজনের পক্ষে বাসা বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কিভাবে তা দেখেও চুপ করে থাকবো? চেয়েছিলাম জোর করে কোনো কিছু করব না, এখন এটা ছাড়া আর কোনো উপায় দেখছি না। সারহান ব্যক্তিটাই প্রেমে পড়ার মতো। যে কোনো মেয়ে তার ব্যক্তিত্বের প্রেমে পড়তে বাধ্য। আফসোস আমি সারহানের মতো পুরুষের প্রেমে পড়িনি, তোমার মতো একজন মানুষের প্রেমে পড়েছি। নিশাদ এবার পরিপূর্ণ দৃষ্টি ফেলে মিহির দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। মিহির হাস্যরত মুখখানা আরেকটু প্রশস্ত হলো। টপস আর জিন্স পরিহিত লাবণ্যময়ী মেয়েটিকে মোটেও মন্দ লাগে না নিশাদের কাছে। যেখানে মানুষ নিজেকে সুন্দর দেখানোর জন্য মেকআপ দ্বারা মুখে আস্তরণ তৈরি করে, সেখানে মিহি নিজেকে সিম্পলভাবে রাখতে বেশি পছন্দ করে। চুল আধুনিক মেয়েদের মতো কালার করা নয়, কালো কোমর ছড়িয়ে চুল। নিশাদ জানে মিহি তাকে ভালোবাসে, কিন্তু সে তো আরেকজনকে চায়। মিহিকে নিজের কাজের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শুধু। নিশাদ দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমাকে নিয়ে স্বপ্ন দেখো না মিহি। এই যে কাজটা হয়ে গেলে তুমি আবারও তোমার দেশে ফিরে যাবে। আমাদের আবার কবে দেখা হবে সেটাও অজানা। আমার মতো মানুষকে ভালোবেসে তোমায় পস্তাতে হবে, যা আমি চাই না। মিহির চোখ বেয়ে পড়ছে অশ্রু, তবুও হাসি সরছে না তার। সে হেসেই বলল, তোমার পিছে আমি 5 বছর ধরে পড়ে আছি, ভালোবাসি তোমায়। দেখো, তুমি যে ঐত্রিকাকে ভালোবাসো তা জেনেও নির্লজ্জের মতো এখনো তোমার পিছনেই পড়ে আছি। আমায় একটু ভালোবাসলে না কেন বলো তো নিশাত? নিশাদ উত্তর দিল না। মিহির দিকে সূক্ষ্ম নজরে একবার তাকিয়েও আবারও থাই গ্লাস ঠেলে ব্যস্ত নগরী দেখতে লাগলো। চলন্ত গাড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমার আর আমার পথ সম্পূর্ণ ভিন্ন মিহি। আমার সাথে জড়িয়ে তোমায় বরবাদ করতে চাই না। আমি যে প্রতিশোধের নেশায় মজেছি সেখান থেকে বেরোনো কষ্টসাধ্য। তোমায় আমি ভালোবাসি না, কিন্তু তোমার চোখের অশ্রু আমার সহ্য হয় না। আমাকে ভালোবেসে শুধু কষ্ট পাবে, কিন্তু আমাকে পাবে না। কাজ শেষ করে তোমায় তোমার দেশে পাঠিয়ে দিব। এখানে তোমার ফেসে যাওয়ার রিস্ক আছে। অন্ধকারাচ্ছন্ন রুম, আলোর কোনো অস্তিত্ব নেই। ফ্যান ঘুরে চলেছে তার নিজ গতিতে। বাইরে হতে কিছুটা আলো অরিত্রিকার রুমে প্রবেশ করেছে। রুমে মানুষের কোনো অস্তিত্ব আছে কিনা বোঝার উপায় নেই। রুম জুড়ে পিনপতন নীরবতা বহাল রয়েছে। অরিত্রিকা উদ্ভ্রান্তের ন্যায় মেঝেতে বসে আছে চুপচাপ, দৃষ্টি তার দেওয়ালের দিকে স্থির। আবছা আলোয় তেমন কিছুই দেখা যাচ্ছে না।
তবুও অপলক চেয়ে নিজের মনে বিভিন্ন আকৃতি অনুধাবন করছে, সেগুলোই দেয়ালে ফুটে উঠছে যেন। মনের মাঝে একাকিত্ব হানা দিয়েছে অরিত্রিকার। মস্তিষ্কে সারহান নামক শ্যাম মানবের চেহারা স্মৃতি জেগে ধরেছে জোকের মতো। অবাধ্য মন মানবটিকে কাছে পেতে চাইছে। পুরুষালী বক্ষে মাথা রেখে মনের কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু মানুষটি নেই। রাত 12টা বাজে, এখনো ঘুম মহাশয়ের আসার কোনো নামই নেই। আজও আসবে না হয়তো। নির্ঘুম রাত আজও কাটবে। অরিত্রিকা, ঘুমিয়েছিস? অরিত্রিকা সাদাতের কণ্ঠস্বর শুনে নিজেকে স্বাভাবিক করে তৎক্ষণাৎ জবাব দিল, না, ঘুমাইনি। কেন, কি হয়েছে? দরজা খোল দ্রুত। অরিত্রিকার হুড়মুড়িয়ে উঠে দরজা খুলে দিল। সাদাত রুমে ঢুকে পড়ল, লাইট অন কর। এমন মরা বাড়ির মতো রেখেছিস কেন? অরিত্রিকা রুমের লাইট অন করলো। সাদাত অরিত্রিকার চোখের দিকে খেয়াল করতে আতকে উঠে বলল, তোর চোখ এত লাল হয়ে আছে কেন? আবারও কেঁদেছিস? অরিত্রিকা আমতা আমতা বল করলো। আরে না, মাথা ব্যথা করছিল। এখন বল, কেন এসছিস? সাদাত জিভে কামড় দিয়ে বলল। এই রে, আসল কথা তো বলতেই ভুলে গেছি। অরিত্রিকা সাদাতের হাতে ফোন দেখে বলল, কে কল দিয়েছিল? ভাই তোর সাথে কথা বলতে চায়। ফোন রাখ, কথা বলা হয়ে গেলে তোর কাছে রেখে দিস, সকালে নিয়ে যাব। সাদাত অরিত্রিকার হাতে ফোন গুঁজে দিয়ে চলে গেল। অরিত্রিকা অবাক নয়নে তাকিয়ে আছে ফোনের দিকে। কল রিসিভ করা হয়েছে প্রায় আধা ঘন্টা আগে। হয়তো সাদাতের সাথে কথা বলেছে মানবটি। অরিত্রিকার এখন কাঁদতে ইচ্ছে করছে। রাগে অভিমানে কান্না ভেতর থেকে দলা পাকিয়ে আসছে। কথা বলতে চায় না সে পাষাণ পুরুষের সাথে। 15 দিন পর তার কথা মনে পড়ল। বুকের মাঝে অসহনীয় ব্যথা হচ্ছে, শ্বাস আটকে আসছে, গাল বেয়ে বিন্দু বিন্দু অশ্রুকণা পড়ছে। মনের বিরুদ্ধে আন্দোলন করে অশান্ত মনকে শান্ত করতে ফোন কানে রাখলো অরিত্রিকা। ফোনের অপর পাশ হতে শীতল কণ্ঠ ভেসে আসলো, কান্নাকাটি করছিস কেন? সবাই তো বাড়িতেই আছে, তাও মন খারাপ করে আছিস? নিজেকে রুম বন্দি করে রাখছিস কেন? উত্তর যেন পাই। বাড়িতে নেই, তবুও বাড়ির সকল খবর আমার কাছে থাকে। অরিত্রিকা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আপনাকে বলবো না। ঠিক আছে, বলতে হবে না। একটা কাজ কর, যার উপর অভিমান করেছিস তার নাম্বারে অভিমান করার কারণটা লিখে সেন্ড করে দিস। দেখবি ভালো লাগবে। আমি জানি কোনো মানুষের জন্যই নিজের বেহাল অবস্থা করেছিস। অরিত্রিকা বিস্ময়ে থ হয়ে গেল। কিভাবে বুঝলো সে অভিমান করেছে? সারার ব্যতিব্যস্ত ভঙ্গিতে বলল, তোর হাতে সময় আছে 5 মিনিট, যা বলার বলে ফেল, এরপর কল দিলেও পাবি না। অরিত্রিকা সব তালগোল পাকিয়ে গেল। কি বলবে সে? মনের মাঝে অনেক কথা আছে, সেগুলো বলবে কি? নাকি অভিমান কেন করেছে বলে দেবে? সারান ভাই কি তবে বুঝতে পেরেছে তার উপরই অরিত্রিকা অভিমান করেছে? মন বলছে বুঝেছে মানুষটা। অরিত্রিকার বুকের মাঝে যেন তোলপাড় হয়ে যাচ্ছে। অরিত্রিকা মনে থাকা সকল কথা ভুলে শুধু মিহি কণ্ঠে আওড়ালো, আপনি কবে আসবেন শারহান ভাই? তখনই জবাব এলো না। অরিত্রিকা ফোন চেক করলো, না, কল কাটেনি এখনো। লাইনে আছে সারহান ভাই। সারহান কেউ চুপ থেকে জবাব দিল, খুব শীঘ্রই। শারহান তোর চিরশত্রু এই হোটেলেই আছে, খবর পেলাম। শালা সব জায়গায় পিছু পিছু চলে আসে, আমাদের মনে হয় শান্তি দিবে না। সারহান ল্যাপটপে কিছু প্রয়োজনীয় কাজ করছে। কপালে দুশ্চিন্তার রেখা ফুটে উঠেছে। আগামীকাল নমিনেশন জমা দেওয়া থেকে শুরু করে দলীয় প্রতীক কে পাবে তা নির্বাচন অফিসে ঘোষণা করা হবে। সারহান জানে প্রতীক তাদের দলই পাবে, কিন্তু নয়ন তালুকদারকে ভরসা করা ঠিক হবে না। নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটাবে, তাই সাবধানতা বজায় রেখে চলা শ্রেয় বলে মনে হচ্ছে তার কাছে। সারহান ল্যাপটপেই অক্ষি যুগল স্থির রেখেই আবিরকে বলল, নিশাদ 2 দিন আগে এই হোটেলে উঠেছে, সে জানে আমরা এখানেই আছি, তবুও এখনও শান্ত আছে কেন বুঝলাম না। চোখ কান খোলা রাখবি, বলা যায় না কখন ফাঁসিয়ে দেয়। আবির চেয়ারে বসে আপেল খাচ্ছে। সে খেতে খেতে বলল, টেনশন করিস না, নিশাদের ওপরে আমাদের লোক নজর রাখছে। অন্য হোটেল বুক কর, আমরা সন্ধ্যার দিকে এখান থেকে বেরিয়ে যাব। এখানে থাকার রিস্ক মনে হচ্ছে। এমপি সাহেব যে হোটেলে আছে ওখানে রুম বুক করব। কর। আবিরের কল বাজছে। সে খাওয়া থামিয়ে কল রিসিভ করলো। ফোনের অপর প্রান্তে হোটেলের রিসেপশন হতে কেউ একজন কল করেছে। আবির তার কথা শুনে ফোন হোল্ড করে সারহানকে ডেকে বলল, তোর সাথে জরুরি ভিত্তিতে কেউ একজন দেখা করতে চায়, বললো খুব আর্জেন্ট, দেখা করবি কি? সারহানের ভ্রু কুঁচকে গেল। ঢাকায় আবার তার সাথে কে দেখা করতে চায়? কোনো রাজনৈতিক নেতা নাকি অন্য কেউ? সারহান কিছুক্ষণ ভেবে বলল, কোথায় দেখা করবে? এখানেই নিচে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আসতে বল।
আবির আসার অনুমতি দিয়ে কল কেটে দিল। ফোন পকেটে পুরে বলল, এই সময় আবার কে দেখা করার জন্য আসছে? হয়তো কোনো পরিচিত কেউ। প্রায় 10 মিনিট পর হোটেল রুমের কলিং বেল বেজে উঠল। সারহান ল্যাপটপ বন্ধ করে আবিরকে বলল দরজা খুলে দেওয়ার জন্য। সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আবির সময় নষ্ট না করে দ্রুততার সহিত দরজা খুলে দিল। দরজা খুলতেই অপরিচিত একজন শাড়ি পরিহিত মেয়েকে দেখে আবির ভরকে গেল। বুকে ফু দিয়ে সে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। নেই। এই মেয়ে কি করছে এখানে? এক্সকিউজ মি মিস্টার, এটা সারহান ইয়াদাদার চৌধুরী বুকেট করার রুম। আবির এতক্ষণ পর বুঝলো সারহানের সাথে কোনো ছেলে নয়, বরং কোনো মেয়ে দেখা করতে এসেছে। অজানা মেয়ে সুরেলা কণ্ঠ শুনে আবিরের তো মনে ঢাকঢোল পেটানো শুরু হয়ে গেছে। আহা, এ মেয়েটা যদি তার গার্লফ্রেন্ড হতো! না, বউ হলে মন্দ হতো না। কতটা মার্জনীয় পোশাক, দেখতেও তেমনই ভদ্র, নম্র, সুন্দরী। আবির মাথা চুলকে বোকা বোকা হেসে বলল, ইয়েস, এটা সারহানের রুম, ভেতরে আসুন। আবির রুমের দরজা থেকে সরে দাঁড়াতে মেয়েটি রুমের ভেতর প্রবেশ করলো। আবির দরজা আটকালো না, আধ খোলা রাখলো দরজা। আবির ভেতরে প্রবেশ করে দেখলো মেয়েটি রুম দেখতে অনেকটা ব্যস্ত। আবির ভদ্রতার রক্ষার্থে বলল, ম্যাম, আপনি সোফায় বসুন। আর কি খাবেন, চা আর কফি? মেয়েটি হালকা হেসে বলল, আমি এখন কিছু খাবো না। মিস্টার সারহান কোথায়? আপনি বসুন, এক্ষুনি এসে যাবে। মেয়েটা সোফায় বসে পড়ল, চোখ মুখে ভীতিগ্রস্ত কিছুটা। হ্যান্ড ব্যাগ হতে রুমাল বের করে ঘাম মুছে চলেছে। দৃষ্টি রুমের প্রতিটি স্থানে, যেন কোনো স্থান স্ক্যান করতে ব্যস্ত। আবির চেয়ার টেনে বসে মেয়েটির ভাবগতি লক্ষ্য করছে। মেয়েটির মতিগতি মনেও ভালো লাগছে না। ভদ্রবেশী শাড়ি পরিহিত ইনোসেন্ট ফেসের আড়ালে কোনো চক্রান্তকারী নেই তো? নজর রাখা জরুরি। মেয়ে বলে ছাড় দেওয়া যাবে না, এরাই আরও বেশি ভয়ঙ্কর হয়। তবে চেহারাতে মায়াবিনী ভাব আছে, চোখের চাহনিও সম্মোহনী। সারহান ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখতে পেল এক রমণীকে স্থির দৃষ্টিতেই তার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কোনো খারাপ কিছুর আভাস পেল না সারহান। মেয়েটি সারহানকে দেখে চমৎকার হেসে বলল, হ্যালো মিস্টার সারহান, অবশেষে আপনার দেখা পেলাম। সারহান সৌজন্যতা রক্ষার্থে চেয়ার টেনে মুখোমুখি বসে হালকা হেসে বলল, হাই মিস অর মিসেস, আপনাকে চিনলাম না, পরিচয়টা দিলে সুবিধা হতো। মিহিকা আয়াত আমার নাম। নির্বাচন অফিসে আমার বাবা জব করে। আপনাকে আমি অনেক দিন ধরে চিনি, কিন্তু সময় হয়ে ওঠেনি দেখা করার। আজ খবর পেলাম আপনি এই হোটেলে উঠেছেন, তাই চলে আসলাম। মাইন্ড করেননি তো? সারহান আবিরের দিকে তাকিয়ে চোখ পাকালো। আবির তো টেনশনে পড়ে গেছে। এই মেয়ে সারহানের সাথে শুধু দেখা করার জন্য এসেছে, কিন্তু ফোনে এমন করে বলল যে কোনো জরুরি কাজের জন্য এসেছে। তাই জন্য সারহানও রাজি হয়েছে। এখন সম্পূর্ণ ভিন্ন কাহিনী চলছে। এই মেয়েও কি সারহানকে দেখে ক্রাশ খেয়ে দেখা করতে এসে গেছে নাকি? সর্বনাশ করেছে। আবির তো ভয়ে আছে, কখন সারহান তার উল্টো ক্লাস নিতে লাগে। সারহান বিরক্তিভাব আড়াল করে বলল, না, মাইন্ড করিনি। শুধু কি আমার সাথে দেখা করা আপনার মুখ্য উদ্দেশ্য, নাকি অন্য কোনো কারণ আছে? মিহি থতমত খেল। সারহানের প্রশ্ন করা দেখে আতঙ্কগ্রস্ত সে নিজেকে সামলে বলল, তেমন কিছু নয়, আপনার সাথে দেখা করার ইচ্ছে ছিল। সারহানের বিরক্ত লাগছে। মেয়েটির হাবভাব তার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। সে ফোন হাতে নিয়ে ইনানকে মেসেজ করে দিল গাড়ি পাঠানোর জন্য। তারপর আবিরকে উদ্দেশ্য করে বলল, আবির, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নে। আবির বলল, ঠিক আছে, টেনশন নট ব্রো, ক্যারি অন কর বৈঠক। সারহানের মেজাজ বিগড়ে গেল। সে রাগান্বিত দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। সারহানের ইচ্ছে করছে আবিরকে 2-4টে থাপ্পড় দিতে। ভালোভাবে না শুনে আসতে বলে দিয়েছে। এখন এই অচেনা মেয়ে চক্করে পড়ে সময় নষ্ট হচ্ছে তার। আবির সারহানের রাগ মিশ্রিত মুখ যেন দেখেও দেখল না, এমন ভাব করে কাজে মনোযোগী হলো। মিহির দৃষ্টি অনেকটা আগেই সারহানের ফোন স্ক্রিনে পড়েছে। এক দৃষ্টিতে কিছু দেখে যাচ্ছে সে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে ঠোঁট প্রসারিত করে হেসে উঠল। তাহলে নিঃস্বাদের কথা মুঠোও ফেলে দেওয়ার মতো নয়। সারহান মিহির হঠাৎ পরিবর্তনের কারণটা বুঝল না। মিহি হাস্যরত অবস্থায় বলল, আপনার ফোনের ওয়ালপেপারে যে রমণীর ছবি দৃশ্যমান, সে নিঃসন্দেহে ভাগ্যবতী, কারণ আপনার মতো একজন সুদর্শন পুরুষ তার ভাগ্যে রয়েছে। মেয়েটি কিন্তু মাশাআল্লাহ, আপনাদের দুজনের জুটি দারুণ মানাবে। সারহান ভ্রুকুচকে নিজ ফোনের দিকে তাকালো। লাল শাড়িতে হালকা সেজে খোলা চুলে হাস্যরত রমণীর মুখ ভেসে উঠল চক্ষুপটে। মুহূর্তে সব বিরক্তি যেন কোথাও উধা হয়ে গেল। মনের মাঝে শান্তি অনুভব হচ্ছে তার। ফোন নিজ পকেটে রেখে সারহান মিহিকে গুরুগম্ভীর কণ্ঠে বলল,
পার্সোনাল বিষয় নিয়ে আমি কাউকে কোনো কথা বলতে আমি ইন্টারেস্টেড নই। ডোন্ট মাইন্ড প্লিজ। আমার সাথে আপনার সাক্ষাৎ হয়ে গিয়েছে। আর কোনো কথা থাকলে দ্রুত শেয়ার করুন। আমাদের একটু পর বেরোতে হবে। মিহি কৌতূহলী হয়ে জানতে চাইল। কোথায় যাবেন? নিউ হোটেল বুক করেছি সেখানে। মিহির হাসি মুখখানা চুপসে গেল। সারান চলে গেল তো তার কাজ তো হবে না, কিন্তু কোনো উপায় নেই এখানে আটকে রাখার। নিশাদকে কল করে দ্রুত জানাতে হবে বিষয়টা। আর এখানে দেরি করা যাবে না, এখান থেকে যেতে হবে তাকে। মিহি হন্তদন্ত হয়ে সাহারানকে বলে রুম থেকে বেরিয়ে গেল। সাহারান মিহিকে হন্তদন্ত হয়ে চলে যেতে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। আমি সাহারানকে অবাক হয়ে বলল, এটি চলে গেল কেন? মেয়েটি অন্য কোনো উদ্দেশ্যে এসেছিল, হয়তো নিশাদের স্পাই। মেয়েটির সকল বায়োডাটা আমার চাই আবির, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এদের দেখছি খুব সাহস বেড়েছে। কাজ হয়ে যাবে তার আগে একটা কথা জানার ছিল। তো বল। ফোনের ওয়ালপেপারে কার ছবি দেওয়া? সময় হলে জানতে পারবি, নিজের কাজ শেষ কর আগে। গভীর রাত, মানুষের আনাগোনা কিছুটা কম শহরের রাস্তায়। সোডিয়াম আলোয় চারিদিকে আলোকিত হয়ে আছে। রাতের রাস্তায় কপত কপতিতে দেখা যায় অনেক বেশি। সকলে হাতে হাত ধরে শহরের রাস্তায় প্রেম নিবেদন করছে। নামি দামি রেস্টুরেন্টে বসে আছে নিশাত, চোখে মুখে বিরক্তির ক্লেশ। মুখে কাঠিন্যতা বজায় রেখে শক্ত চাহনিতে এক দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে আছে সে। তার পাশে চিন্তাগ্রস্ত বদনে বসে আছে মিহি। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। কাজটা শেষ করতে পারেনি, এটাই ভয়ের কারণ। বারবার আর চোখের সামনে বসে থাকা মানুষটিকে দেখছে সে। নিশাদের কোনো ভাব বুঝে উঠতে পারল না কে কি চলছে মানুষটার মনে। প্রায় আধা ঘন্টা ধরে এভাবে থম মেরে বসে আছে নিশাদ। মিহি ঢোক গিলে শুধালো, এখন কি করবে নিশাদ? ড্রাগস দিয়ে ফাঁসানোর প্ল্যান তো ফ্লপ হয়ে গেল। আর ওই এমপির কাছে তো বাইরের কেউ যেতে পারবে না। নিশাদ মিহির দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা প্ল্যান ফ্লপ হয়েছে তো কি হয়েছে, প্ল্যান বি অনুযায়ী কাজ শুরু করতে হবে। মিহি ঠোঁট ভিজিয়ে বলল, কি করতে হবে আমাকে? নিশাদ পানির গ্লাস নাড়তে নাড়তে বলল, তোমার কোনো কাজ নেই আর, নিজের দেশে ফিরে যাও, প্রস্তুতি শুরু করে দাও, তোমার এখানে আর কাজ নেই। মিহি নিশাদের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। এই মানুষটা তার মন কেন বোঝে না। চোখের সামনে অন্যায় করতে দেখেও চুপ থাকে সে। ভালোবাসার মানুষটিকে অন্যায়ের দিকে ধাবিত হওয়া থেকে সে আটকাতে পারছে না। সে ভালোবাসার মানুষটিকে ভালো করতে ব্যর্থ। মিহি সাহস করে নিশাদের পুরুষালী হাত নিজের হাতের মুঠোয় আবদ্ধ করলো। নিশাদ মিহির হাতের স্পর্শে অবাক হয়ে তাকালো। সে ভেতরে ভেতরে অনেকটাই চমকে গেছে। যে মেয়ে তাকে দেখে ভয়ে সিটিয়ে থাকতো, আজ হাত ধরেছে। মিহির চোখে অশ্রু টলমল করছে। নিশাদ কিছু বলতে গিয়েও থেমে গেল। মিহি নিশাদের চমকে ওঠা বুঝতে পেরে কম্পনরত স্বরে বলল, সরি নিশাদ, তোমার অনুমতি ব্যতীত হাত ধরার জন্য। কি করব বলো? তোমার ছোঁয়ার লোভ সামলাতে পারলাম না। আজই হয়তো তোমার সাথে এতটা কাজ হতে আমার শেষ কথা। একটা কথা বলি, তুমি একটু ভেবে দেখো। প্লিজ নিজেকে অন্যায় কাজে জড়িও না। এসব থেকে দূরে সরে আসো। নিজের জীবন নিজ হাতে ধ্বংস করো না। মা বাবার কথা ভেবে এগুলো থেকে বিরত থাকো। নিজের জীবন নিজ হাতে গুছিয়ে নাও। নিজেকে সময় দাও। নিশাদ হাত ছাড়িয়ে রাশভারী আওয়াজে বলল, একদম ঘরের বউয়ের মতো বিহেভ করবে না আমার সাথে। এমন আচরণ করে কি বোঝাতে চাও? তুমি আমায় অনেক ভালোবাসো, আই নো ভালোবাসো আমায়, বাট আমি অরিত্রিকাকে চাই। আই লাইক হার সো মাচ। প্লিজ আমার সামনে নিজের ফিলিংস দেখাতে আসবে না। তুমি তোমার মতো থাকো, আমায় আমার মতো থাকতে দাও। মিহি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, তোমার লাইফে যে মিহিকা বলে কেউ ছিল ভুলে যেও। আর কখনো তোমার সাথে দেখা না হোক এই কামনা করছি। ভালো থেকো নিশাদ, খুব ভালো থেকো। শেষবারের মতো বললাম, আই লাভ ইউ সো মাচ। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই। মিহি আর এক মুহূর্ত রেস্টুরেন্টে অবস্থান করলো না। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল সেখান থেকে। নিশাদ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল মিহির যাওয়ার দিকে। মিহির কথা ভেবেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। মিহি কেন বোঝে না সে তাকে ভালোবাসে না, তবুও পিছিয়ে পড়ে আছে। আসলে দুনিয়াটা এমনই, সে যাকে চায় সে তাকে পায় না, অথচ অন্য একটা মেয়ে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। নিশাদের খেয়াল হলো এখন তো রাত 12টা পেরিয়ে গিয়েছে। ঢাকা শহরে রাতের বেলা চলাচল খুবই রিস্কের। একা একাই অবুঝ মেয়েটা কোথায় গেল? নিশাদ সময় নষ্ট না করে মিহিকে খুঁজতে গেল।
আজ অরিত্রিকার ঘুম পরিপূর্ণ হয়েছে। মনে হচ্ছে কতদিন পর তৃপ্তি সহকারে আরামে ঘুমিয়েছে সে। এতটাই ঘুমিয়েছে যে কখন দুপুর পেরিয়ে গেছে বুঝতেও পারেনি। এটা যে সারানের সাথে কথা বলার সাইড এফেক্ট ভালো করেই বুঝতে পেরেছে সে। মনও খুশি খুশি লাগছে, মাথাও আজ ভারমুক্ত লাগছে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বিছানার সাথে বিদায় অনুষ্ঠান শেষ করে ফ্রেশ হয়ে নিল সে। সুন্দর পরিপাটি হয়ে ইশরাকে কল করলো। ফোনে রিং হয়ে যাচ্ছে, তবুও কোনো খবর নেই। কল রিসিভ করছে না। নিজ হতে জোরে জোরে ভেসে আসছে বেশ কয়েকজনের কথোপকথন। আজ কি কিছু হয়েছে? সবাই বাড়িতে কি করছে? অয়ত্রিকা ছুটল নিচে। আরশাদ সাহেব আর আজমল সাহেব টিভিতে খবর দেখছেন। বেশ আনন্দঘন পরিবেশ বিরাজ করছে চৌধুরী বাড়িতে। সাদাত বাবা চাচার সাথে তাল মিলিয়ে টিভি দেখছে, সেও ভীষণ খুশি আজ। সাথী বেগম আর তানিয়া বেগম রান্নাঘরে রান্না করছে। ছেলে অনেকদিন পর বাড়িতে আসবে, তাই কত আয়োজন। আরশাদ সাহেব প্রফুল্ল চিত্তে বললেন, দেখছো এবারও প্রতীক অন্য দলের আন্ডারে যায়নি, আমাদের দলের প্রতীক আমরা পেয়েছি। এবারও নিশ্চিত এমপি মহোদয় আবারও এমপি হবেন। আজমল সাহেবও হেসে বললেন, তা তো পাবেই ভাই সাহেব। শাহরান থাকতে অন্য কোনো দলের কাছে প্রতীক যাবে না। নয়ন তালুকদার এবারও হেরে যাবে। মনে হয় না আর কোনো দিন এমপির চেয়ারে নয়ন তালুকদার বসতে পারবে। 4টা বেজে গিয়েছে। শাহরান তো ঢাকা থেকে বাইরে আগেই রওনা দিয়েছে। রাজশাহীতে পৌঁছাতে হয়তো 1.5 ঘন্টার মতো সময় লাগবে। কখন যে পৌঁছাবে ছেলেটা। চিন্তা করবেন না ভাই সাহেব, এসে যাবে। আমার আজ ভীষণ ভালো লাগছে। নয়ন তালুকদারের মুখখানা দেখার ইচ্ছে জাগছে। সে আবারও হাঁটুর বয়সী ছেলের কাছে হেরে গেল। সাদাত বাবার কথা শুনে বলল, বাবা, আজ রাতে ছোট করে সেলিব্রেশন করা যাক, অনেক মজা হবে। শাহরান আসুক আগে, তারপর ওর সাথে কথা বলে নিও। ঠিক আছে। অরিত্রিকা ফুরফুরে মেজাজে নিচে নামতে দেখলো বাবা, বড় বাবা আর সাদাত নিজেদের ভেতর কথার পসরা সাজিয়ে বসেছে। সকলের মুখ খুশি খুশি দেখাচ্ছে। আজ কি কোনো স্পেশাল দিন? বাবা, বড় বাবা বাড়িতে, সকলের চোখে মুখে আনন্দের ছাপ। অরিত্রিকা কিছুক্ষণ ভাবলো কারণ কি হতে পারে, কিন্তু ছোট মস্তিষ্ক ধরতে পারল না। সে তাদের দিকে এগিয়ে যেতে দেওয়ালের দিকে টিভিতে চলমান সংবাদে চোখ আটকে গেল। অপলক চেয়ে রইল টিভির দিকে। সামনে সারহানকে দেখে অরিত্রিকার হার্টবিট মিস হয়ে গিয়েছে। শুভ্র পাঞ্জাবিতে এমপির পাশে হাস্যজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে মানুষটি। পাঞ্জাবিতে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে, বক্ষে যেন হাতুড়ি পেটাচ্ছে তার। কতদিন পর মানুষটিকে দেখলো সে। অনুভূতিতে বেসামাল হয়ে গেছে তার সত্তা। তাহলে আজই আসবে সারহান ভাই? ইস, এখনই মনে হচ্ছে লজ্জায় লজ্জাবতী গাছের ন্যায় নুয়ে পড়ছে। এতদিনে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। তবে ভাবতে গাল গরম হয়ে এলো অরিত্রিকার। লজ্জা মিশ্রিত হাসি এসে অরিত্রিকা রান্নাঘরে মায়ের কাছে চলে গেল সে। তানিয়া বেগম আর সাথী বেগম বাহারি রকমে খাবার রান্না শেষ করলো সবেমাত্র। সবকিছু গুছিয়ে ডাইনিং রুমে আসলেন তারা। অরিত্রিকা ডেইরি মিল্ক খেতে খেতে তানিয়া বেগম আর সাথী বেগমের পিছু পিছু গেল। আরশাদ সাহেব তানিয়া বেগমকে দেখে বললেন, খবর পেয়েছো? তোমার ছেলে ঢাকা হতে রওনা দিয়েছে। তানিয়া বেগম বললেন, শুনেছি তোমার আগেই ছেলে আসছে, তাই তো ভালো মন্দ পদে রান্না করলাম দু যা মিলে। বাহ, তাহলে তো ভালোই। আজ কবজি ডুবিয়ে সবাই মিলে ভোজন করব। ইয়ান আর আবিরকেও আসতে বলবো। তোমার চিন্তা করতে হবে না, আমি ওদের আগেই বলে দিয়েছি আসতে। ভালোই করেছি, এই না হলে আমার গিন্নি। তানিয়া বেগম আরশাদ সাহেবকে দাঁতে দাঁত চেপে বললেন, সকলে আছে, ভদ্র হয়ে কথা বলো। জি মহারানী। তানিয়া বেগম তারা দিয়ে বললেন, শাহরান কল দিয়েছে। তাড়াতাড়ি কল ধরো। আরশাদ সাহেব কল রিসিভ করে বললেন, আসসালামু আলাইকুম আব্বা। ফোনের অপর প্রান্ত হতে ভেসে আসলো কিছু কথা, যা শুনে আরশাদ সাহেবের মুখ থমথম হয়ে গেল। হাত হতে ফোন ছিটকে পড়লো মেঝেতে। ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল চোখের পলকে। ডাইনিং রুমে সকলে আটকে উঠল। তানিয়া বেগম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তুমি এমন করে বসে রইলে কেন? সারহান কি বললো বলো? আরশাদ সাহেব কিছু না লুকিয়ে ভেজা কণ্ঠে বলে উঠলেন, শাহরানের গাড়ি নাটোর রোডে অ্যাক্সিডেন্ট করেছে। ব্রেকিং নিউজ, আজ বিকেলে 4:30 ঘটিকার নাটোর রোডে রাজশাহী সিটির 1-এর এমপির পার্সোনাল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাস্থলে এমপি মহোদয় সহ দলের আরও 2 জন ব্যক্তি নিহত হয়েছে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাদের সকলকে রাজশাহী মেডিকেলে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। প্রতিটি টিভি চ্যানেলে অ্যাক্সিডেন্টের খবর দেখাচ্ছে। দেশ জুড়ে নতুন উত্তাপ ছড়িয়েছে।
একজন এমপির মৃত্যুতে দেশের নেতাকর্মীরা যেন মরিয়া হয়ে উঠেছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশ করছে, কেউ বা শোক প্রকাশে ব্যস্ত। প্রেস মিডিয়া এমপির বাড়িতে যেন হুমড়ি খেয়ে পড়েছে। এদিকে চৌধুরী বাড়ির সামনে ভিড় জমিয়েছে সাংবাদিকরা। তাদের ভেতরে কেউ ঢুকতে দিচ্ছে না। সিকিউরিটি গার্ড মেন দরজা তালাবদ্ধ করে রেখেছে। তানিয়া বেগম ছেলের শোকে মূর্ছা যাচ্ছেন, কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। সাথী বেগমও কান্না করেই যাচ্ছেন। তবুও নিজেকে সামলে তানিয়া বেগমকে সান্ত্বনা দিতে ব্যস্ত তিনি। সন্তানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কী অবস্থায় আছে এসব শুনে যে কোনো মা ভেঙে পড়বে। সাথী বেগম সারহানকে নিজের ছেলের মতোই দেখেন। ছেলেটা যে কী অবস্থায় আছে এই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত সময় পার করছেন। ইসমা বেগম সারহানের খবর শুনে কাজকর্ম ফেলে ইশরাকে সাথে নিয়ে চলে এসেছেন। আসতেই দেখতে পেলেন তানিয়া বেগমের বিধ্বস্ত অবস্থা। দেখেই হু হু করে তার মন কেঁদে উঠল ইসমা বেগমের মন। তিনি সদর দরজা পেরিয়ে ডাইনিং রুমে এসে তানিয়া বেগমের পাশে বসলেন। ইশরা বেগম করুণ স্বরে বললেন, ভাবি একটু শান্ত হন, দেখবেন সারানের কিছু হয়নি, একদম ঠিক আছে। তানিয়া বেগম উচ্চস্বরে কেঁদে উঠলেন, কান্নারত কণ্ঠে বললেন, আমার ছেলে ভালো নেই, আমার সারহানের কাছে নিয়ে চলো, আমার সোনার টুকরো ছেলে, ওর কিছু হলে আমি মরেই যাব, আমার ছেলে আমার কাছে নিয়ে যাও। ভাবি আমরা যাব তো সারানের কাছে, একটু শান্ত হন। ইশরা বেগম আশেপাশে তাকিয়ে সাথী বেগমকে জিজ্ঞেস করলেন, বড় ভাই আর ছোট ভাই কোথায়? সাথী বেগম অশ্রু মুছে বললেন, সারহানের খোঁজে বেরিয়েছে। এখনো খবর পাওয়া যায়নি? সারহানের সাথে আবির ছিল, কিন্তু ওর ফোনও বন্ধ। আরও কয়েকজনকে কল করা হয়েছে, কেউ ফোন তুলছে না। শুধু নাটোরে অ্যাক্সিডেন্ট হয়েছে এটাই খবর পাওয়া গেছে। ইশরা ডাইনিং রুমে অরিত্রিকাকে না দেখতে পেয়ে অবাক হলো। এই মেয়ে গেল কোথায়? নিচে সবাই কান্না করছে আর অরিত্রিকা অনুপস্থিত। ইশরা সাথী বেগমকে জিজ্ঞেস করলো, মামি, অরিত্রিকা কোথায়? হয়তো রুমে আছে, মেয়েটা যে কখন গেল এখনো নিচে আসলো না। ইশরা দেরি করলো না, দ্রুত পায়ে হেঁটে গেল অরিত্রিকার রুমের দিকে। না জানি মেয়েটা কি করছে। ইশরা অরিত্রিকার রুমের সামনে আসতেই দেখতে পেল দরজা বন্ধ। সে হালকা করে দরজা ধাক্কা দিল। ধাক্কা দিতে দরজা তখনই খুলে গেল। ইশরা সময় নষ্ট না করে রুমে ঢুকতে দেখতে পেল অরিত্রিকা মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে আছে। ইশরা চোখের সামনে এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গেছে। সে হন্তদন্ত হয়ে ছুটে গেল অরিত্রিকার কাছে। অরিত্রিকা মাথা বরাবর বসতে দেখলো অরিত্রিকার মুখ ফ্যাকাশ হয়ে গেছে, চোখ মুখও মলিন, জীর্ণশীর্ণ হয়ে আছে। ইশরা আতঙ্কগ্রস্ত হয়ে অরিত্রিকাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, এই অরিত্রিকা, ওঠ, কি হয়েছে? আমার কথা শুনতে পাচ্ছিস? এই বোনু, ওঠ না প্লিজ, তোর অবস্থা দেখে আমার ভয় লাগছে। অরিত্রিকার কোনো সারা শব্দ না পেয়ে ইশরা আরো বেশি ভয় পেয়ে গেল। অরিত্রিকা তো চোখ খুলছে না, নিশ্চয়ই চেতনা হারিয়েছে। এখন কি করবে সে? মাথা কাজ করছে না তার। ইশরা অরিত্রিকার হাত ধরতে দেখলো শরীর ঠান্ডা হয়ে আসছে। ইশরা তড়িৎ বেগে অরিত্রিকার হাতের তালু ঘষতে লাগলো। কিছুটা সময় পেরিয়ে গেলেও অরিত্রিকার প্রতিক্রিয়াহীনভাবে চোখ বন্ধ অবস্থায় পড়ে আছে। ইশরা উপায় না পেয়ে সাদাতকে ডাকলো বেশ কয়েকবার। পড়ার টেবিল হতে পানির বোতল খুলে অরিত্রিকার মুখে ছিটাতে লাগলো। সাদাত ইশরার গলা পেয়ে অরিত্রিকার রুমে এসে দেখলো অরিত্রিকা অচেতন অবস্থায় পড়ে আছে। সাদাত দৌড়ে এসে ভয়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে অরিত্রিকার? ওর এমন অবস্থা হলো কি করে? আমিও জানি না, এসেই দেখি এমন ভাবে মেঝেতে পড়ে আছে। ডাক্তার ডাকবো? দ্রুত কল কর ডাক্তার আঙ্কেলকে। সাদাত দ্রুততার সহিত পকেট হতে ফোন বের করে কল দেবে এমন সময় অরিত্রিকা নড়ে চড়ে উঠল। দুর্বল চোখে চারপাশে তাকিয়ে জোরে জোরে শ্বাস টেনে বলেও উঠে বসলো। দুহাতে চুল খামচে ধরে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল সে। সাদাত ফোন পকেটে পুরে বলল, অরিত্রিকা তুই ঠিক আছিস? অরিত্রিকা তাকালো ব্যথিত দৃষ্টিতে। চক্ষুদয় হতে পড়ছে অশ্রু, গাল বেয়ে অশ্রু মেঝেতে পড়ছে টপ টপ করে। উগরে আসছে কান্নার দল। অতিরিক্ত কান্নার ফলে চোখ ফুরে লাল হয়ে গিয়েছে। অরিত্রিকা এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে চুপ করে থ মেরে বসে রইল। কিছুই ভালো লাগছে না তার। ইশরা পানির বোতল মেঝেতে রেখে অরিত্রিকাকে হালকা ধাক্কা দিয়ে বলল, অরিত্রি, কথা বল বোনু, এমন চুপ করে আছিস কেন? হঠাৎ কি হয়েছিল তোর? জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। একদিকে তোর এই অবস্থা, অপরদিকে সারহান ভাইয়েরও অ্যাক্সিডেন্টের খবর। কি যে হচ্ছে বুঝতে পারছি না। অরিত্রিকা ইশরার দিকে তাকিয়ে ঝিমিয়ে যাওয়া কণ্ঠে শুধালো, সারহান ভাইয়ের কি অবস্থা? উনি ঠিক আছেন তো? সাদাত অরিত্রিকার কথা শুনে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়ের কোনো খবর পাওয়া যায়নি।
বাবা চাচা গিয়েছে, খবর পেলে জানাবে। অয়ত্রিকা ডুকরে কেঁদে উঠল হঠাৎই, কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তোরা বল ওনার কিছু হবে না, উনি সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসবেন। উনি সুস্থ আছেন তাই না? বল, এখনো কেন আসছেন না উনি? সাদাত অরিত্রিকার এমন কাণ্ডে বিস্মিত হলো। তার ভাইয়ের জন্য অরিত্রিকা কাঁদছে ভাবতেই অবাক লাগছে। দুজনে তো সবসময় সাপে নেউলে সম্পর্ক। এসব ভাবনা বাদ দিয়ে বিস্ময়সূচক চাহনিতে তাকিয়ে অরিত্রিকাকে শান্ত করতে বলল, ভাইয়ের কিছু হবে না, দেখিস দ্রুত বাড়িতে চলে আসবে। ঈশা কন্দনরত অরিত্রিকাকে দুহাতে আগলে নিল। অরিত্রিকা ফুপিয়ে কেঁদে বলল, আমাকে ওনার কাছে নিয়ে চল, আমি ওনাকে দেখব। ইসরা সাদাতের দিকে তাকালো করুণ চোখে। সাদাত ইসরাকে ইশারা করলো কিছু বলার জন্য। ইসরা অরিত্রিকার মাথা নেড়ে দিয়ে বলল, আচ্ছা যাব, এবার একটু চুপ কর বনু, এমন ভাবে কাঁদলে শরীর খারাপ করবে। আমি আর পারছি না রে। উনি এমন কেন বলতো? ঢাকায় গিয়েছেন, আমায় জানানোর কোনো প্রয়োজন বোধ করেননি। গিয়ে 15 দিন ছিল, তবু একবারও কল করেননি। কল করে বলেননি অ্যাডমিশন কেমন দিয়েছি। অথচ ওনার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি তা কি জানেন? উনি আমার ফিলিংস কেন বোঝেন না? ভালোবাসি বলেই কি অবহেলা করছেন? অবহেলা করছেন ঠিক আছে, তাই বলে নিজের খেয়াল তো রাখতে পারতেন। আজ আমি খুশি ছিলাম উনি এতদিন পর আসছেন, অথচ আমার খুশিই যেন ওনার জীবনে অভিশাপ হয়ে গেল। এক নিমিষেই যেন শেষ হয়ে গেল সব। আমি ওনাকে এক পলক চোখের দেখা দেখতে চাই, আমায় নিয়ে যাও। সাদাত অরিত্রিকার মুখ হতে নির্গত উদ্ভ্রান্তের ন্যায় কথাগুলো শুনে হা হা হয়ে গিয়েছে। এগুলো কি বলল অরিত্রিকা? তার ভাইকে ভালোবাসে? অসম্ভব। এটা কিভাবে হতে পারে? তার মাথায় কিছুই আসছে না। চারিদিকে শক করা খবর। সাদাতের মনে পড়ে গেল চিঠির কথা। তাহলে কি তার ভাইকে নিয়ে অরিত্রিকার চিঠিটা লিখেছিল? সাদাত মাথায় হাত দিয়ে বসে রইল। নিজের কানে শুনেও তার বিশ্বাস হচ্ছে না। সাদাত অবিশ্বাস্য চোখে অরিত্রিকার দিকে তাকিয়ে ইশরার দিকে তাকালো। ইশরা সাদাতের দিকেই তাকিয়েছিল। সে সাদাতের থমথমে মুখায়ব দেখে বুঝলো অনেকটাই শক পেয়েছে। ইশরা সাদাতকে বলল, এখনই বাড়িতে কাউকে কিছু বলিস না, বাড়ির কারোর মনের অবস্থা ভালো না। আবার যদি এই কথা জানতে পারে তবে পরিবেশ আরো বিগড়ে যেতে পারে। সাদাত থমথমে মুখে বলল, এসব কবে থেকে চলছে? বুঝলাম অরিত্রিকা ভাইকে পছন্দ করে, ভাইও কি অরিত্রিকাকে পছন্দ করে? আমার তো ভাইয়ের কোনো আচরণে এমন কিছু মনে হয়নি। আমারও মনে হয়নি, তবে অরিত্রিকার সারহান ভাইয়ের মাঝে তেমন কিছু নেই। অরিত্রিকা ভাইকে ভালোবাসে, কিন্তু সারহান ভাইয়ের মনে কি আছে সঠিক জানি না। সাদাতের কল আসায় কথা বন্ধ করে পকেট হতে ফোন বের করে রিসিভ করলো। রিসিভ করার কিছুক্ষণ পরই কল কেটে দিল অপর পাশে থাকা ব্যক্তিটি। সাদাত ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ইশরাকে বলল, রাজশাহী মেডিকেলে যেতে হবে, ভাই ওখানেই অ্যাডমিট আছে। তুই আর অরিত্রিকা যদি যেতে চাস রেডি হয়ে নিচে চলে আয়, আমি মাকে খবর দিচ্ছি। ঠিক আছে। রাজশাহী মেডিকেলে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছেন আরশাদ সাহেব আর আজমল সাহেব। তাদের চোখে মুখে চিন্তিত ভাব ফুটে উঠেছে। দুজনেই পায়চারি করছেন সমান তালে। আরশাদ সাহেব বারবার অপারেশন থিয়েটারের দিকে তাকাচ্ছেন। বক্ষে ছেলেকে হারানোর ভয় যেন জেঁকে ধরেছে। বাবা হয়ে ছেলের এমন পরিস্থিতি নিজ চোখে দেখা মৃত্যু সম। সারহানের অপারেশন চলছে। গুরুতর আঘাত লেগেছে বুকে। কাঁচের টুকরো বুকের একপাশে গেঁথে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণে সারহানের অবস্থা বেগতিক। কি হবে এখনও ডাক্তার বলতে পারেনি। আবিরের অবস্থাও আশঙ্কাজনক। লাইফ রিস্ক এখনও আছে। আবিরকে কেবিনে শিফট করা হয়েছে। আরশাদ সাহেবকে চিন্তিত ভঙ্গিতে পায়চারি করতে দেখে আজমল সাহেব বললেন, ভাই সাহেব টেনশন না করে বসুন, একটু শান্ত হন, এমন করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আরশাদ সাহেব নিভু নিভু কণ্ঠে বললেন, আমার ছেলেটা মৃত্যুর সাথে যুদ্ধ করছে, কিভাবে বাবা হয়ে চুপচাপ শান্ত হয়ে বসে থাকবো? কিছু হবে না সারহানের, দেখবেন সুস্থ হয়ে যাবে। এখানে চিকিৎসা ভালো না হলে প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করাবো। আরশাদ সাহেব ক্লান্ত ভঙ্গিতে বসে বললেন, আমার ছেলের যেন কিছু না হয়, তুমি দেখো। বাড়িতে খবর জানিয়েছো? সাদাতকে কল দিয়েছিলাম, হয়তো রাস্তায় আছে। দীর্ঘ 2 ঘন্টার অপারেশন শেষ করে ডাক্তার ওটি থেকে বের হলেন। চিন্তিত মুখ তার, অতিশয় কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন। আরশাদ সাহেব হন্তদন্ত হয়ে ছুটে গেলেন ডাক্তারের কাছে। আজমল সাহেবও পিছু পিছু গেলেন। আজমল সাহেব আর এক মুহূর্ত দেরি না করে ডাক্তারকে শুধালেন, সারহান এখন কেমন আছে? ডাক্তার মুখে থাকা মাস্ক খুলে বললেন, আগের থেকে অনেকটা ভালো আছে, ব্লিডিং হয়েছে অনেক, 2 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে, আরও 1 ব্যাগ লাগবে। দ্রুত রক্তের ব্যবস্থা করুন, কিছুক্ষণের মধ্যে বেড়ে দেওয়া হবে।
তবে বাইরে কেউ অ্যালাউ না। আশা সাহেব ভেজা কণ্ঠে বললেন, কখন দেখা করতে পারবো সারহানের সাথে? সেন্স এখনো ফিরেনি। সেন্স ফিরলে তারপর আপনাদের জানানো হবে দেখা করতে পারবেন কি পারবেন না। এক্সকিউজ মি। ডাক্তার আরশাদ সাহেবকে যাবতীয় তথ্য জানিয়ে নিজের চেম্বারে চলে গেলেন। কিছুক্ষণ পরেই সারহানকে উঠি থেকে বের করা হলো। আরশাদ সাহেব আর আজমল সাহেব তাকালেন তখনই। বেডে অচেতন অবস্থায় শুয়ে আছে সারহান। মস্তিষ্কের অর্ধেক অংশ জুড়ে সাদা ব্যান্ডেজে আবৃত। মুখের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার অগণিত দাগ। অক্সিজেন মাস্ক থাকায় মুখ তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না। সাদা কাপড়ের আস্তরণ দিয়ে বুকের উপরিভাগ পর্যন্ত ঢাকা। অপারেশন করা স্থান দৃশ্যমান নয়। কেমন নির্জীব হয়ে শুয়ে আছে সারহান। রক্তক্ষরণের ফলে মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আশা সাহেব ছেলের এমন করুণ দশা দেখে ধপ করে বসে পড়লেন মেঝেতে। আজমল সাহেব ভাইয়ের হঠাৎ বসে পড়া দেখে ভয় পেয়ে গেলেন। তিনি মৃদুস্বরে চিৎকার করে বললেন, ভাই সাহেব আপনি ঠিক আছেন তো? আশা সাহেবের চোখ ভিজে এলো। কোনোদিন অসহায় ভঙ্গুর লাগেনি নিজেকে, অথচ ছেলের এই অবস্থা যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সুস্থ ছেলেটা ঢাকায় গেল আর ফিরল অধমৃত হয়ে। কোনো বাবা মার যেন ছেলেকে আহত অবস্থায় দেখতে না হয়। আজমল সাহেব কি আরশাদ সাহেবকে ধীরে সুস্থে দাঁড় করালেন। পাশে একটা চেয়ারে বসিয়ে দিলেন। সারহানকে শিফট করা হয়েছে কেবিনে। আজমল সাহেব সারহানকে কেবিনের বাইরে হতে এক পলক দেখে পানির ব্যবস্থা করতে গেলেন। আরশাদ সাহেবকে পানি খাওয়ানো প্রয়োজন, নতুবা শরীর অসুস্থ হয়ে যেতে পারে আরও। গভীর রাত, সময়টা 11টার ঘরে। গভীর রাত হলেও মানুষের আনাগোনা হাসপাতালে অনেক বেশি। হাসপাতালের ভেতরে ফিনাইলের উগ্রগন্ধে চারিপাশ ভারী হয়ে আছে। আলো বাতাসের অস্তিত্ব পাওয়া দুষ্কর। পরিবেশটাও কেমন গুমুট ভাব। পরিস্থিতি স্বাভাবিক নয়। কেমন যেন সব অদ্ভুত অনুভূতি। সারহানের উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে সন্ধ্যার পরে। আশা সাহেব চাননি মেডিকেলে সারহানের চিকিৎসা হোক। মূলত সেখানকার পরিবেশ স্বাস্থ্যকর নয়। ডাক্তারও খামখেয়ালি ভাব নিয়ে চিকিৎসা করে। নার্সও তেমন রোগীর যত্ন করে না। সারহানকে দেখার জন্য তানিয়া বেগম, সাথী বেগম, ইসমা বেগম, সাদাত, অরিত্রিকা ও ইসরা এসেছে সন্ধ্যার পরই। সকলের মন অসম্ভব খারাপ। সবাই বাইরে নিজেদের স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে ভেঙে পড়েছে অনেকটাই। আরশা সাহেব আর আজমল সাহেব এমপি জানাজায় গিয়েছেন। দলের একজন নেতা অকালে মৃত্যু বরণ করেছে, যাওয়া জরুরি। তারপর বেশ বিশ্বস্ততা ছিল তাদের সাথে, না গেলে বিষয়টা খারাপ দেখায়। সাথী বেগম আর তানিয়া বেগম কেবিনের বাইরে বসে আছেন। তাদের ওপর দিয়ে আজ বিশাল ঝড় বয়ে গেল। পরিবারের ওপরে বড় কোনো বিপদ আসেনি। এই প্রথম ভয়াবহ পরিস্থিতি পার করছে সকলে। তানিয়া বেগম সারহানের অবস্থা দেখে অসুস্থ হয়ে গেছেন। সাথী বেগমের বাহুতে মাথা ঠেকিয়ে বসে আছেন চোখ বন্ধ করা অবস্থায়। প্রেশার বেড়ে যাওয়ায় শরীর খারাপ লাগছে তার। সাদাত, ইসরা আর অরিত্রিকা একপাশে দাঁড়িয়ে আছে। ইসমা বেগম তানিয়া বেগমের ঝিমিয়ে থাকা দেখে সাথী বেগমকে বললেন, ভাবি, আমার মনে হয় বড় ভাবির এখানে থাকা ঠিক হবে না। ওনার শরীরের অবস্থা খারাপ। হাসপাতালে থাকলে আরও খারাপ হয়ে যেতে পারে। আমি বলি কি, ভাবিকে নিয়ে আমি বাসায় যাচ্ছি, আপনি থাকুন। সাথী বেগমেরও মনে হলো ইসমা বেগম ঠিক বলেছেন। তিনি সায় দিয়ে বললেন, আমারও তাই মনে হচ্ছে। ভাবিকে বাসায় নিয়ে যাওয়াই ভালো হবে। খাবার খাইয়ে প্রেশারের ওষুধ খাইয়ে দিও। সাদাতকে সাথে নিয়ে যাও, তোমাদের রেখে আবার এখানে আসবে। ঠিক আছে। সাথী বেগম তানিয়া বেগমকে ধীরে ডেকে বললেন, ভাবি আপনি বাসায় যান, আমি এখানে আছি সারহানের খেয়াল রাখার জন্য। তানিয়া বেগম মাথা উঁচিয়ে সারহানের কেবিনের দিকে তাকিয়ে ক্ষীণস্বরে বললেন, আমি যাব না। সারহানের সাথে আমার একবার কথা হলো না। ও যদি জেগে দেখে আমি পাশে নেই তাহলে রাগ করবে। আপনার শরীর খারাপ, সারহান যদি জানে আপনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন তাহলে রাগ করবে। আমরা তো আছি, চিন্তা করবেন না। সাদাত মাকে বলল, মা চাচি ঠিক কথা বলছে। তুমি এই অসুস্থ অবস্থায় হসপিটালে থাকতে পারবে না। বাবা এসে দেখলে চটে যাবে তোমার উপর। তানিয়া বেগম অনেকক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি। সারহানের খেয়াল রেখো সাথী। সাথী বেগম বললেন, ঠিক আছে ভাবি, আপনি চিন্তা করবেন না। ইসমা বেগম আর সাদাত মিলে তানিয়া বেগমকে ধরে হাসপাতালের করিডোর পেরিয়ে বাড়ির দিকে রওনা দিল। ইসরা অরিত্রিকাকে নিয়ে সাথী বেগমের পাশে বসলো। সাথী বেগম এতক্ষণ অরিত্রিকার দিকে খেয়াল করেননি। তিনি মেয়ের বিধ্বস্ত রূপ দেখে আঁতকে উঠলেন। অরিত্রিকা নিশ্চুপ বসে আছে, অনুভূতিহীন মানুষের নাই। তার মাঝে কোনো হেলদোল নেই। সাথী বেগম মেয়ের কপালে হাত দিয়ে চিন্তিত স্বরে বললেন, জ্বর তো আসেনি, তাহলে মুখ লাল হয়ে আছে কেন? শরীর খারাপ লাগছে মা?
অরিত্রিকা সাথী বেগমের কথায় কোনো প্রতিক্রিয়া করল না, মূর্তির ন্যায় বসে রইল। সাথী বেগমের কোনো কথা কর্ণগোচর হলো না। তার চোখ সারহানের কেবিনের দিকে স্থির, একধারে কিছু একটা দেখে চলেছে। আশেপাশের কোনো কিছুতে মনোযোগ নেই। ইশরা দেখলো অরিত্রিকার কোনো হেলদোল নেই। সে উপায় না পেয়ে বলল, মামি, অরিত্রিকার মাথা ব্যথা করছে, তাই এমন দেখাচ্ছে। আগে জানলে তো ভাবির সাথে বাড়ি পাঠিয়ে দিতাম। এমন অসুস্থ শরীরে এখানে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে। সমস্যা নেই, ওষুধ খেয়ে এসেছে, আমি তো আছি, কোনো সমস্যা হলে ওকে নিয়ে বাসায় চলে যাব। সাথী বেগম আর কিছু বললেন না, কিন্তু মনে মনে চিন্তিত হয়ে রইলেন। মেয়েটাই অসুস্থ অবস্থায় না থাকলেও পারত। ইশরা অরিত্রিকাকে ফিসফিসিয়ে বলল, নিজেকে স্বাভাবিক কর, সবার সামনে এভাবে থাকলে তোকে নিয়ে নতুন করে টেনশন শুরু করে দিবে। অরিত্রিকা কেবিনের দিক হতে চোখ ফিরিয়ে ইশরার দিকে তাকালো। চক্ষুদয়ে কান্নার আভাস, অশ্রুতে টইটুম্বুর অবস্থা। নেত্রপল্লব ঝাপটাতেই অশ্রু গড়িয়ে চিবুক ছুঁয়ে গেল। ইশরারও চক্ষুদয় ছলছল করে উঠল। সে হাত দ্বারা অরিত্রিকার গায়ে অবশিষ্ট নোনা পানি মুছিয়ে দিয়ে ইশারা করলো কান্না না করার জন্য। অরিত্রিকা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। চক্ষু সম্মুখে প্রিয় মানুষটির আহত অবস্থায় বেডে শুয়ে থাকতে দেখে কেউ কি ভালো থাকতে পারে? না, পারে না। প্রায় ঘন্টাখানেক আগে দুরু দুরু বুকে সাহস নিয়ে কেবিনের বাইরে হতে কাচের আস্তরণ ভেদ করে এক পলক দেখেছে। দেখেই মাথা ঘুরে গেছে তার। নিজ চোখে আর সাহস হয়নি মানুষটিকে দেখার। এখনো ভেসে উঠছে সারহানের মলিন ক্ষতযুক্ত ফ্যাকাশে মুখখানা। রক্তশূন্য অবস্থায় অবচেতন নিথর দেহর বেডে পড়ে আছে। আহ, কত কষ্টদায়ক দৃশ্য! শখের পুরুষের এমন করুণ দৃশ্য অরিত্রিকা মন থেকে মেনে নিতে পারছে না। সেখানে যেন থমকে আছে সে। কল্পপুরুষের নীরবতা পীড়াদায়ক। রাতের প্রায় শেষ প্রহর। পুরো হাসপাতাল এখন নিস্তব্ধ। আশেপাশে মানুষের আনাগোনা খুবই কম। ঘুমে আচ্ছন্ন সকলে, কিন্তু অরিত্রিকার দুই চোখে ঘুমের কোনো রেশ পর্যন্ত নেই। এখনো চুপচাপ আগের মতোই বসে আছে। মন যেন পাথর হয়ে গেছে। সে পাশে তাকিয়ে দেখল ইশরা, সাথী বেগম, সাদাত তন্দ্রা করে আচ্ছন্ন। আজমল সাহেব আর আশা সাহেব নামাজের জন্য গিয়েছেন। কিছুক্ষণ পরেই আজান দেবে। অরিত্রিকা বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালো। সুন্দরভাবে মাথায় ওড়না জড়িয়ে সে পা বাড়ালো সারহানের কেবিনের দিকে। কেবিনের বাইরে হতে দরজার কাজ ভেদ করে সারহানের দিকে অপলক চেয়ে রইল অরিত্রিকা। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। চোখ সরিয়ে নিল সে। শরীর যেন শিউরে উঠছে। জোরে জোরে শ্বাস টেনে আবারও তাকালো। তাকিয়ে থাকা অবস্থায় দেখলো সারহান কিছুটা নড়ে উঠল। অরিত্রিকা নিজেকে স্থির রাখতে পারল না। সারহানকে এক পলক কাছে হতে দেখার জন্য মরিয়া হয়ে উঠল সে। একবার মানুষটির হাত ছুঁয়ে দেখার ইচ্ছে জাগলো। অরিত্রিকা আর কিছু ভেবে সময় নষ্ট করার মতো ভুল করল না। নিজের মনে চলা ভাবনাকে প্রাধান্য দিল। অরিত্রিকা দরজা খুলে ক্ষীণ পায়ে এগিয়ে গেল সারহানের দিকে। আশেপাশে চোখ বুলিয়ে চেয়ার টেনে সারহানের বেড হতে অল্প দূরত্বে বসল অরিত্রিকা। বক্ষে অজানা ভয়ে সিঁটিয়ে আছে সে। আতঙ্কে ভয়ে দরদর করে ঘামছে। বারবার ঢোক গিলছে সে। শরীরও কেমন অসাড় হয়ে আসছে। অরিত্রিকার চোখ ঝাপসা হয়ে আছে। অশ্রু ভরা চক্ষুতে সারহানের পানে তাকিয়ে আছে। অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে। সন্ধ্যার পরে সেন্স ফেরায় অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল ডাক্তার। সারহানের পুরো মুখে কাটাছেঁড়ার অসংখ্য দাগ। কপালের অর্ধাংশ ব্যান্ডেজ থাকলেও কিছু অংশ রক্তে ভিজে লাল হয়ে আছে। অরিত্রিকা আজ মানুষটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। অন্য সময় হলে সারহান ভাই ক্ষিপ্ত হয়ে বলতো, আমার দিকে হা করে তাকিয়ে আছিস কেন? আগে কি কখনো দেখিসনি? তবে আজ নিশ্চুপ হয়ে আছে। অরিত্রিকা মনে মনে আকুল গলায় বলল, সারহান ভাই, আপনাকে এমন নিশ্চুপ মানায় না, কথা বলুন প্লিজ। সারহান ভাই কি তার মনের কথা শুনতে পেয়েছে? অরিত্রিকার হাত মৃদু কাঁপছে। তবুও কম্পনরত হাতে সারহানের শক্তপোক্ত পুরুষালী হাত নিজ মসৃণ কোমল হাতের মাঝে আঁকড়ে ধরল। বুকের মাঝে ধক করে উঠল। শান্ত ঝড় উঠেছে বক্ষে। অরিত্রিকা দু হাতে জড়িয়ে রাখা হাত নিজ গালে ঠেকিয়ে একধানে সারহানের মুখ পানে তাকিয়ে রইল। অনুভব করল সারহানের উষ্ণ হাতের ছোঁয়া। অরিত্রিকা অপলক এক দৃষ্টিতে তাকিয়ে থাকাকালীন ধীর কণ্ঠে আওড়ালো, আপনার এই নীরবতা আমায় ক্ষণে ক্ষণে কষ্ট দিচ্ছে সারহান ভাই। এমন নিশ্চুপ থাকা আপনাকে মানায় না। আপনাকে রাগী গম্ভীর যন্ত্র মানব হিসেবে মানায়। আপনি জানেন আজ আবারও আপনার হাত ধরেছি। প্রথম দিন অনিচ্ছাকৃতভাবে হাত ধরলেও আজ ইচ্ছাকৃতভাবে হাত ধরেছি। কিছু বলবেন না? বলুন, আজ সব কিছু শুনতে রাজি আমি।
আপনার কথায় মন খারাপ করব না আজ। একটা কথা কি জানেন, আপনি যদি আজ হাত ধরার জন্য অপমান করতেন আমি তবুও ছাড়তাম না, আরো শক্ত করে আঁকড়ে ধরতাম। এই হাত ধরে আপনার সাথে সারা জীবন থাকতে চাই। আপনি আমায় রাখবেন আপনার ওই কঠোর হৃদয়ের মধ্যিখানে? অয়ত্রিকা চোখের নোনা পানি সারহানের হাত ভিজে যাচ্ছে। সে এক হাতে গালে গড়িয়ে পড়া অশ্রু মুছে নিল। আস্তে করে সারহানের হাত বেড়ে যত্ন করে রেখে দিল। সারহানের গায়ে থাকা সাদা চাদর অনেকটা নিচে নেমে এসেছে। বুকের অপারেশনকৃত স্থানের ব্যান্ডেজটি দৃশ্যমান। ব্যান্ডেজের স্থানে গোলাকৃত হয়ে রক্ত ভিজে উঠেছে। সে দৃশ্য দেখে অয়ত্রিকার বক্ষস্থল কেঁপে উঠল। কি অসহনীয় দৃশ্য! এতক্ষণ তার ধ্যান সারহানের দিকে থাকাই খেয়াল করেনি। ইস, কি ভয়াবহ দৃশ্য! কতই না কষ্ট পেয়েছে তার শ্যাম পুরুষ। অয়ত্রিকা নিজেকে শক্ত করে ঈষৎ কাপা হাতে সারহানের বুকের ব্যান্ডেজ করা স্থানটি ছুঁয়ে দিল। গভীর চোখে অবলোকন করল সে। ক্ষত স্থানটি অনেকটাই গভীর, এর জন্যই অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। অয়ত্রিকা দুই হাতে চাদর টেনে দিল সারহানের শরীরে। চোখ সরিয়ে কেবিনের জানালা দিয়ে বাইরে তাকালো। কিছুটা পরিষ্কার হয়ে এসেছে চারিপাশ। কিছুক্ষণ পরে সকাল হবে। কেবিন থেকে চলে যেতে চাইলেও মন টানল না অয়ত্রিকার। সে নিজ হাতে ভর দিয়ে সারহানের দিকে তাকিয়ে রইল। আপনার শরীরের ক্ষত যেন আপনার থেকে আমায় অধিক পীড়া দিচ্ছে সারহান ভাই। পীড়া থেকে আমায় মুক্তি দিন। ভয়ঙ্কর রাত পেরিয়ে ধরণীতে সকাল হয়েছে। কিছুটা স্বস্তিকর পরিবেশ। পাখিদের কলরবে মুখরিত চারপাশ। সূর্যের দেখা না মিললেও হালকা আলোয় অন্ধকারাচ্ছন্ন ভাব কেটে আলোকিত হয়েছে। জানালার থাই গ্লাস ভেদ করে বাইরের আলো কেবিনে প্রকাশ করছে। মৃদু বাতাসে জানলার পর্দাগুলো নড়ে চড়ে উঠছে। বাতাসে যেন প্রশান্তির ছোঁয়া বইছে। সারহানের বাইরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। ধীর গতিতে চোখ খুলল সে। মাথা ব্যথায় টনটন করছে। পুরো শরীরে অসহনীয় ব্যথার আবির্ভাব হয়েছে। নড়লেও প্রচণ্ড লাগছে। কিছুটা সময় যেতেই ফিনাইলের তীব্র গন্ধ সারহানের নাকে এসে লাগলো। বিদঘুটে গন্ধ এক নিমেষে জানান দিল সে হসপিটালে অ্যাডমিটেড। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। তার মানে এখনও বেঁচে আছে সে। গতকাল এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আজই সব শেষ। চোখের সামনে এক মুহূর্তে সব তছনছ হয়ে গেল, তবুও কিছু করার ছিল না। ভেবেছিল কখনো পরিবারের কারো মুখ সে দেখতে পারবে না, কিন্তু ভাগ্য সহায় আছে তাই বেঁচে আছে। হাতে কিটকিটে ব্যথা অনুভব হচ্ছে তার। হাত নড়াতে চেয়েও শরীরের দুর্বলতায় পেরে উঠল না। এতটুকুতে শরীরের শক্তি হারিয়ে গেছে। অ্যান্টিবায়োটিক ওষুধ শরীরে প্রবেশ করলে শরীর দুর্বল হয়ে যায়। তার মনে হলে হাতে কিছুর অস্তিত্ব উপস্থিতি, সেই কারণে অতিরিক্ত ভারী লাগছে। সারহান অতি কষ্টে মাথা উঁচু করে হাতের দিকে তাকালো। তাকাতে স্তব্ধ হয়ে গেল। অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে রইল। অয়ত্রিকা তার হাতের ওপর মাথা রেখে আরামসে আয়েশ করে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। মনে হচ্ছে কতদিন না ঘুমিয়ে আজ ইচ্ছে মতো ঘুমাচ্ছে। সারহান অসম্ভব ব্যথায় জর্জরিত হয়ে হাত অয়ত্রিকার মাথার নিচ হতে বের করে নিল। ব্যথায় খিচে এলো তার মুখ। ঠোঁট কামড়ে ব্যথা নিবারণের ব্যস্ত হলো সে। অয়ত্রিকার ঘুমের ব্যাঘাত ঘটায় কিছুটা বিরক্তির সহিত ঘুমো ঘুমো চোখে তাকালো। এখনো পরিপূর্ণ ঘুম না হওয়ার বিরক্ত সে। বের হতে মাথা তুলে সামনে তাকাতে সারহানের ব্যথায় কুঁচকে যাওয়া মুখ দেখল। দেখেই ভীতু হলো সে। অয়ত্রিকা বিচলিত ভঙ্গিতে বলল, কি হয়েছে আপনার? কোথায় ব্যথা করছে? অয়ত্রিকার ঘুমো ঘুমো মোহনীয় কণ্ঠস্বর কর্ণপাত হতে সারহান অয়ত্রিকার দিকে তাকালো। মেয়েটা উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে তার দিকে। সারহান ব্যথাতুর স্বরে আওড়ালো, হাতে অসহ্য পেইন হচ্ছে। অয়ত্রিকা তৎক্ষণাৎ বেশি কিছু না ভেবে বলে উঠল, আমি আস্তে আস্তে ম্যাসাজ করে দিব। সারহানের দৃষ্টি শীতল হয়ে এলো। সে কিঞ্চিত অয়ত্রিকাকে অবাক করে দিয়ে বলল, দে, তবে সাবধানে। অয়ত্রিকা অবাক হলো বটে। এত সহজে অনুমতি পাবে ভাবতে পারেনি। তবে ভালো লাগার পরিমাণটা অন্তঃস্থল ছাপিয়ে গেল। সারহানকে কিছুটা সুস্থ অবস্থায় কথা বলতে দেখে অয়ত্রিকার প্রফুল্ল হয়ে ওঠাচ্ছে। আবেগী ভাব দমিয়ে অতি কষ্টে স্বাভাবিক আচরণ করছে। অসুস্থ মানুষের সামনে কান্না করা ঠিক নয়, এটা জানে অয়ত্রিকা। সে আর কিছু না ভেবে পরম যত্নে সারহানের হাত ম্যাসেজ করতে ব্যস্ত হয়ে উঠল। সারহান অতি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কেবিনে কখন এসেছিস? অয়ত্রিকা ধীর কণ্ঠে বলল। সারহান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, পারমিশন কে দিয়েছে? কেউ দেয়নি, আমি বিনা পারমিশনে কেবিনে এসেছি। আপনার শরীরের ক্ষত যেন আপনা থেকে আমায় অধিক পীড়া দিচ্ছে সারহান ভাই। পীড়া থেকে আমায় মুক্ত দিন। সারহান অতীব আশ্চর্য হলো। অয়ত্রিকা কি অবলীলায় সকল প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে, যেন সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত। সারহান অয়ত্রিকার লাল টকটকে চোখ, মলিন মুখ,
চোখের নিচে ডার্ক সার্কেল, শরীরও শুকিয়ে কাঠ হয়ে গেছে। তা দেখে বুঝলো নিশ্চয়ই ঘুমের গাফিলতি করেছে। নিয়মিত খাবার, শরীরের যত্ন কোনোটাই করেনি। সারান রুদ্ধস্বরে বলল, এতটা কেয়ারলেস কেন তুই? নিজের শরীরের যত্ন, খাওয়া দাওয়া, ঘুম কোনোটাই ঠিক মতো করিসনি। নিজের দিকে তাকিয়ে দেখ কি অবস্থা করেছিস নিজের। অয়ত্রিকা সারানের কথা কানে তুলল না। সে আদেশসূচক বলল, আপনার শরীর খারাপ, এই সময় এমন চিল্লানো উচিত না। চুপচাপ থাকুন আর আমার কাজ আমাকে করতে দিন। সারানের মুখ হা হয়ে গেল। এই মেয়ে তাকে আদেশ করছে। সারানের দৃষ্টি কঠিন। এই কয়েকদিনে সাহস বেড়েছে অয়ত্রিকার। অয়ত্রিকা সারানের দৃষ্টি খেয়াল করে ঠোঁট উল্টে নিষ্পাপ ভাবভঙ্গির আদল নিয়ে বলল, আমার দিকে অমন কঠিন দৃষ্টিতে তাকাবেন না। ওই দৃষ্টিতে আমি নিজেকে হারিয়ে ফেলি। একবার আপনার চোখের অতলে হারিয়ে গেলে নিজেকে আর ফিরিয়ে আনতে পারবো না। সারানের কপাল কুঁচকে গেল। সন্ধিয়ান দৃষ্টিতে অয়ত্রিকার দিকে সূক্ষ্ম নজরে তাকালো। অয়ত্রিকা সিরিয়াস ভঙ্গিতে সারানের প্রশ্নের উত্তর দিল, আপনি আমার শরীরের অবস্থা দেখলেন, একটু বকলেন, কিন্তু কেন নিজের অযত্ন করেছি কারণটা জানতে চাইলেন না। কেন সারহান ভাই? আপনি কি আমাকে কখনোই বুঝবেন না? আমার মনে চলমান অব্যক্ত কথা কি আপনার চোখে পড়ে না? যদি একবার আমার আখিতে আখি রেখে চক্ষুপটে ভেসে ওঠা অব্যক্ত ভাষা পড়তে পারতেন, তাহলে আমি হয়তো সব থেকে সুখী রমণী হতাম। সারান বিচলিত হলো না, বরং তার দৃষ্টি অধিকতর গাঢ় হলো। অয়ত্রিকা শয়নরত সারহানের দিকে তাকালো। সারহানের মাঝে কোনো হেলদোল না দেখে বলল, বাদ দিন, শরীর কি খুব খারাপ লাগছে? ডক্টরকে ডাকবো? দরকার নেই। অয়ত্রিকা দৃষ্টি সরিয়ে নিল। আবারও নিজ কাজে মনোযোগী হলো। আজ হঠাৎ তার কি হলো? মানুষটাকে দেখে মনের কথা উগড়ে দেওয়ার ইচ্ছে জাগলো কেন? এই ভাবনায় বিভোর হলো সে। সারহান চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে শুধালো, আমাকে কতটা ভালোবাসিস ফাইরুজ? কেবিন জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। মানব মানবী নিশ্চুপ হয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু শ্বাস প্রশ্বাসের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। অয়ত্রিকা সারহানের কথা কর্ণগোচর হতেই ম্যাসেজ করা বাদ দিয়ে হাত গুটিয়ে চুপচাপ বসে আছে। অন্তর কোণে বিরাজ করছে শীতল শিহরণ। কি উত্তর দেবে সে? এই ভেবে হাঁসফাঁস করতে লাগলো অয়ত্রিকা। নিজের দু হাত মুচড়াতে শুরু করলো। একটু আগে সাহস নিয়ে যে কথাগুলো বলেছে, এখন আর সারহানের প্রশ্নের উত্তর দেওয়ার সাহস হচ্ছে না। গরম নেই, তবুও কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম ছুটছে। সারহান ফ্যান হতে নজর সরিয়ে অয়ত্রিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। অয়ত্রিকাকে চুপ করে বসে থাকতে দেখে মনে মনে হাসলো খানিকটা। এতক্ষণ তার সামনে চ্যাটাং চ্যাটাং কথা বলছিল, অথচ এখন জানতে চাইছে সে, কিন্তু কোনো কথা নেই। এত কি ভাবছিস? এই তোর সাহস? গোপনে কল্পপুরুষকে ভালোবেসে চিঠি লিখতে পারিস, অথচ ভালোবাসার কথা স্বীকার করতে এতটা অস্বস্তি কেন? সারহানের বলা কথা শুনে অয়ত্রিকা বিচলিত হলো। চঞ্চল দৃষ্টিতে সারহানের দিকে তাকালো। কিছুটা সময় নিয়ে ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে বলল, ভয় হয়, তাই তো চুপ করে আছি। সারহান সরাসরি প্রশ্ন ছুড়ল, কিসের ভয়? অয়ত্রিকা চমকিত হলো। সরাসরি প্রশ্ন করায় ঘাবড়ে গেছে সে। অয়ত্রিকা শ্বাস টেনে বলল, আপনাকে হারানোর। আপনি যদি আমার ভালোবাসা গ্রহণ না করেন তখন কি হবে ভেবে আমি আতঙ্কিত হয়ে থাকি। এই নিজ মুখে স্বীকার করিনি। অপেক্ষার প্রহর গুনেছি কবে আপনি আমার মনের কথা বুঝবেন, কিন্তু অপেক্ষার প্রহর এতটা দীর্ঘ হবে ভাবিনি। সারার উত্তর পেয়ে কিছুটা অভিভূত হলো। এতক্ষণে তবে কথা ফুটেছে। সে তো চাইছিল তার সামনে সংকোচীন আলাপ করুক। সারা সতৃষ্ণ কণ্ঠে বলল, এটাকে ভালোবাসা বলে, নাকি এটা শুধুই তোর আবেগ? অয়ত্রিকা ডুবে যাওয়ার কথা থাকলেও সে সচল রইল। তার মুখে হাসি ফুটে উঠল। সে হাসি বজায় রেখেই বলল, আবেগ হলে অনেক আগেই কেটে যেত সারহান ভাই। আমার ভালোবাসা কোনো আবেগ নয়। আপনার প্রতি আমার দৃঢ় অনুভূতি মিথ্যা নয়। ভালোবেসেছি বলেই তো আপনি হীনা বদ্ধ উন্মাদ হয়েছিলাম। সারহান অয়ত্রিকার কথাগুলো শুনল গভীরভাবে, তবে তার প্রত্যুত্তর করল না। সে গম্ভীর কণ্ঠে শুধালো, প্রথম প্রশ্নের উত্তর এখনো পেলাম না। কতটা ভালোবাসিস আমায়? অয়ত্রিকা নড়ে চড়ে বসলো। কিছুটা অন্যমনস্ক হলো সে। অন্যমনস্ক হয়ে আনমনে আওড়ালো, যতটা ভালোবাসলে কল্পপুরুষের বক্ষে মাথা রেখে তাকে নিয়ে শত শত অভিযোগ করা যায় ততটা। সারহানের মন নরম হয়ে উঠল। এতটা গুছিয়ে মনের আবেগ ভালোবাসা মেশানো কথাগুলো যে অয়ত্রিকা বলেছে তা অনেকটা অবাক করা বিষয়। কঠিন হৃদয়ে যেন শীতল হাওয়ায় দোলা দিল। এক মুহূর্তের জন্য অনুভূতির তীব্র শিহরণ বয়ে গেল রন্ধ্রে রন্ধ্রে। সারহান দৃঢ় কণ্ঠে শুধালো, এটাকে ভালোবাসা বলে?
মানুষ যখন কাউকে মন থেকে ভালোবাসে তখন ভালোবাসার মানুষটিকে নিয়ে অভিযোগ করতে পারে। কল্পপুরুষকে ভালোবাসি বললেই তার নামে আমার অভিযোগ সীমাহীন। কবে থেকে ভালোবাসিস আমায়? অয়ত্রিকার মাঝে বিচলিত ভাব দৃশ্যমান হলো। কিঞ্চিত আবেগকে নিয়ন্ত্রণ করে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সঠিক জানা নেই, তবে নিশাদের সাথে বিয়ে ঠিক হওয়ার আগে থেকেই আপনাকে ভালো লাগতো, কিন্তু আমার গোপন ভালোবাসার প্রথম অনুভূতি আপনি। প্রথমে কিছু মনে না হলেও নিশাদের কথা শোনা মাত্রই সাহানের চোয়াল শক্ত হলো। মুখে কাঠিন্যটা ভর করলো তার মাঝে। সে রূঢ় গলায় বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।